সুরেন্দা কাজের লোক নয়, ও এই বাড়ির একজন। আমাকে প্রসব করে আমার মা যখন মারা গেল, কথাটাই তো আমি ভুলে গেছি। কি কথা? ওই যে কি বলছিলে, তেঁতুল আমরা। আচ্ছা, হঠাৎ তোমার আমি না সামনে বললে তো ছবি করতে তোমার রাজবাড়ি ছিল না কেন? একেবারে ফাজিল হয়ে গেছে। আমার বুঝি লজ্জা করে না? বললাম তো সত্যি বলছি, শোনো আমি কিছুই জানি। এই রূপা, বলো না তোর কি হয়েছে? আমি বলতে পারবো না, যাও। আমার খুব লজ্জা করে। আরে বাবা, বলবে না তো? ঠিক আছে, আমি তোমার সঙ্গে আড়ি দিলাম, আর কোনোদিন আমি তোমার সঙ্গে কথা বলবো না। শোনো, আসলে আমি মা। বাবা, তুমি মা, তার মানে আমি বাবা। ওরে ওরে বাবা রে বাবা, এই সুন্দর খবরটা তুমি গোপন করে রেখেছিলে? ছাড়ো, সবাই দেখছে যে। ওরে আমার হাবলি, ওরে আমার কাবলি রে। কিছু করো না। লজ্জা শরমের মাথা তুমি একেবারে খেয়ে ফেলে। এই সুন্দর খবরটা তুমি গোপন করে রেখেছিলে রূপা? আমি এক্ষুনি বাবাকে গিয়ে বলছি। শোনো, বাবাকে বলবে কি? নিজে তো নির্লজ্জ হয়েছো, আমার কি লজ্জা করে না, কি বলো তো? আচ্ছা বাবা, বলবো না। চলো এখন চলো না। চলো। বিশ্বাসের সুযোগ নিয়ে আমার ক্যাশটাকে বহুত টাকা আত্মসাৎ করলো, খাইবায় কোনো হিসাবে দিতে পারলো না। তাই তাই ওকে কাজ থেকেও সাসপেন্ড করলাম। না না, মনে কোনো শান্তি নেই, মনে কোনো সুখ নেই, কোনো শান্তি নেই, কোনো সারা বাড়িটা আনন্দের বন্যা বয়ে গেছে। জিনিসপত্র তো আগুন হয়ে যাবে। এ বন্যা না, এগুলো হাসির বন্যা। হাসিটা কিসে সেটাই তো বল। আনন্দের খবর আছে, অবস্থা তো বল। শুনলে দিতে হবে। আর সে না হলে দেওয়া যাবে, খবরটা তো বল তুই। কি বৌদিমণি বৌদিমণি করে লাগছিস, খবরটা তো বল। মানে আমার বৌমা সন্তান সম্ভব না? এটা তো ঠিক বলেছিস, এটা সত্যি একটা হাসির খবর রে, সত্যি একটা হাসির খবর। আমি যৌবন স্ত্রীকে হারিয়ে
বহুত দিন আমি জীবনটাকে একঘেয়েমিতে কাটিয়ে দিলাম। এবার আর আমাকে এইভাবে কাটাতে হবে না। এবার বাচ্চাটাকে নিয়ে বহুত আনন্দে জীবন কাটাবে। হ্যাঁ, ঠিক বলেছিস, ঠিক বলেছিস তো। নিশ্চয়ই, নিশ্চয়ই। হেই, শোন, শুনে শোন। বৌমাকে এখন কোনো কাজ কর্ম করতে দিবি না। যা খেতে চাইবে সঙ্গে সঙ্গে এনে দিবি। মনে থাকে? এই সময় চাই পারতো তেঁতুল পারতো। আরে ও সব কথা আমি শুনতে চাই না। যা লাগবে তুই বাজার থেকে এক্ষুনি এনে দে। ভাইয়া, আমি যাবো আর আসবো, আমার জন্য কোনো চিন্তা করবেন না। উনি মারা গেলেন, তাই আমার হাত ধরে আমার মামার বাড়িতে নিয়ে গেল আমার মা। তাও একদিন উনিও মারা গেলেন। তুমি সেই হারাধনের ছেলে? আমি সেই হারাধনের ছেলে। এখন এখন তুমি ছাড়া আমার যে আর কেউ নেই কাকা। তোকে সেই কবে ছোটবেলা থেকে দেখেছিলাম। আর তোকে তোর মাকে অনেক করে আমি বললাম আমার সংসার থেকে, কিন্তু কিছুতেই থাকলো না। কাকা, হ্যাঁ রে, আরে তোর বাবা, হ্যাঁ, সেই আমরা ছোটবেলা থেকে একই স্কুলে গেছিলাম, একসঙ্গে খেলাধুলা করে বড় হয়েছি। ভাই, তুমি তুমি ছাড়া আমার যে আর কেউ নেই কাকা। আমাকে আমাকে একটা চাকরি দিয়ে আমাকে প্রাণ বাঁচান কাকা। আমাকে প্রাণ বাঁচান। ছাড়, ছাড়, ছাড়। এ কি করছিস পাগল? এই, তুই তো আমার করতে নেই বাবা। গুঞ্জন রে, তুই আমার হাজার বলে দুঃসম্পর্কের বলে আমার ভাইপো। কাকা, তাহলে তোকে এই বিপদে যদি আশ্রয় না দেই, তাহলে স্বর্গ থেকে তোর বাবা যে আমাকে অভিশাপ দেবে। কাকা, হ্যাঁ হ্যাঁ, আমার ফ্যাক্টরির ম্যানেজারটা চুরি করে ধরা পড়ে মানে কিছু টাকা আত্মসাৎ করে চলে গেছে, তাকে সাসপেন্ড করলাম। এই এখন এখন তুই এটা ভালোই করিস কাকা, হ্যাঁ। তুমি তুমি আমাকে বাঁচালে কাকা, তুমি আমাকে বাঁচালে। এই দুঃখে সবল হাতটা সঙ্গে পাঞ্জা লড়ে আমি আর বেড়ে উঠতে পারছিলাম না কাকা। আমি আর বেড়ে উঠতে পারছিলাম না। কি বলে যে তোমাকে ধন্যবাদ দেব, আমি ভাষা খুঁজে পাচ্ছিলাম না কাকা। আমি ভাষা খুঁজে পাচ্ছিলাম না। আরে পাগল, এটা ধন্যবাদ দেওয়ার কি আছে? সম্পদের হলেও তুই তোমার ভাইপো। তাহলে ওদের যদি সাহায্যের হাত বাড়িয়ে দিবি কাকা, তাহলে তো স্বর্গ থেকে তোর বাবা আমাকে আরো অভিশাপ দেবে। তুমি তুমি মানুষ নও কাকা। তুমি হ্যাঁ বল। আমি রূপাকে নিয়ে একটু হসপিটালে যাচ্ছি, এখনই ফিরে পড়বো। বাবা, তুমি আমাদের জন্য কোনো চিন্তা করো না। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি বৌমাকে অবশ্যই ডাক্তারখানায় নিয়ে যাও। হ্যাঁ, যাও যাও, তোমরা আরামসে যাও। জানো প্রদীপ, হ্যাঁ বলুন। এই ছেলেটাকে দেখছো? হ্যাঁ, এ হচ্ছে তোমার দুঃসম্পর্কের ভাই। এই ম্যানেজারের পোস্টটাও আমাদের খালি হয়ে গেছে, তাই ভাবছি ওকে ওই পোস্টে বসিয়ে দেবো। আচ্ছা। তোমার কি মত বলো? তোমার ইচ্ছার বিরুদ্ধে আমি কোনোদিন বাবা প্রতিবাদ করিনি, হ্যাঁ, সেটা আর আমি আজও করব না। তুমি যা ভালো বুঝেছো তুমি তাই করবে। বাবা, আমি তাহলে এখন আসছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সাবধানে যেও। আমি হ্যাঁ আসছি বাবা। হ্যাঁ, যাও যাও যাও, সাবধানে যেও। আসছি বাবা। হ্যাঁ, সাবধানে যেও। না কাকা না, আমি আমি ধীরে ধীরে বড় লোক হতে চাই না। একদিনে একদিনে আমি বড় লোক হতে চাই, তোমাদেরকে খুন করে। এই এই বাড়ি, এই গাড়ি, বিশাল ঐশ্বর্য আমাকে আমাকে পাগল করে দিয়েছে। আর পাগল করে দিয়েছে তোমার
ওই সুন্দরী বৌমা ওকে আমার চাই। তাই না? তুমি পাঁচবার যখন ওনাকে চাকরি দেওয়ার অঙ্গীকার করেছেন, তাহলে অবশ্যই চাকরি করবে। কিন্তু আমার কাছে আমার বিনীত অনুরোধ গো, ও যেন চাকরির ডিউটি শেষ করে নিজের বাড়ি চলে যায়। আমাদের এই বাড়িতে যেন না আসে। মানে ও অফিসের কাজ ছেড়ে কত দূরে বাড়ি, ও বাড়ি চলে যাবে? হ্যাঁ, হ্যাঁ, তাই। বাড়ি চলে যাবে। ওই লোকটাকে দেখে আমার ভীষণ ভয় করছে। আরে বাবা, ও বাঘও নয় আর ভল্লুকও নয়, একটা আমাদেরই মতো রক্তে মাংস করা মানুষ। আরে দু একদিন পরেই দেখবে তোমার হয়তো ভয় দূর হয়ে গেছে। রতন, ভালো করো। ও শঙ্করী। তুই এখানে কি করে এলি রতন? তুমি কি ভেবেছো গুরু যে তুমি এই বিশাল ঐশ্বর্যের মালিক একা রক করবে এই রতনকে ফাঁকি দিয়ে? তুই চলে যা, চলে যা, চলে যা। রতন টাকা দেখলে যে সন্দেহ করবে, কাকা, আমার আমার সমস্ত মানচাল হয়ে যাবে। না করো না, আমরা দুজনে একসঙ্গে চুরি চিন্তাই করেছি, আজও করবো। আমি একা থাকতে যাবো কেন? না না, ওইসব আমি কাজ আর করবো না রতন। কাকা যে রাগ করবে। কাকা, রতন, তোকে বারে বারে আমি বলেছি ওই কাজ আমি আর করবো না। তাহলে গুরু আমি সন্তোষ চৌধুরীকে বলে দিই যে তুমি তার ভাইপোকে খুন করে এই বিশাল সম্পত্তির মালিক হতেছ, তার সমস্ত কিছু আত্মসাৎ করতেছ। বলো গুরু। এদিকে আয়। তুই বল, তোকে ছাড়া আমি কি কোনোদিন কোনো কাজ করেছি? ওরা আজ দানাপানির সন্ধান দেবে কিনা? যাই যাই ওই আল্লাহর নাম নিয়ে মায়ের গর্ভে নৌকা বেয়ে এই পোড়া পেটের আহার জোগাড় করতে পারি কিনা। এখন থেকে আরো অনেক বেশি মাছ ধরতে হবে। আমার ছেলে সেলিমের টিভি হয়েছে, ওষুধ কিনতে হবে। যাই যাই, বেশি করে মাছ ধরতে হবে। যাই। মায়ের মন্দিরে এসে পুজো দিলে মা তার মনস্কামনা পূর্ণ করবে। তোমার আশা যে আশাই রয়ে যাবে। তুমি যে মা বোনেদের ইজ্জত দিতে যাও। মানে নিজের মায়ের ভোগে পাঠিয়ে দেব। আমার টাকা আছে, আমি যাই ইচ্ছে তাই করতে পারি। দরকার হলে 20টা দিন আমি তোকে ভালো মেয়ে দেখে দেবো, সব ঠিক হয়ে যাবে। বিয়ে তোকে সামনে মাসেই করতে হবে। ভালো মেয়ে আয়, মা কালীকে বলি, মা গো আমার আশা কি পূর্ণ করবে না মা? আমি তোকে জোড়া পাঠা দেব মা, জোড়া পাঠা। আয় আমাকে এখানে চোরের মতো আসতে হলো প্রদীপ মন্দিরে আসার আগে। রতন, রতন বম নিয়ে কিন্তু সে রেডি হয়ে আছে।
যদি কোনো রকম টের পেয়ে যায় তাহলে তাহলে আমার তো চাকরিটাও চলে যাবে। আর তো গুড আমার গুড ফিলিপ চন্দ্র দাদা গুলো গুড আচ্ছা গুড তুমি মেয়ে দেখো, আমি বিয়ে করব, আর দেরি করবো না কর্তা। আরে বিয়ে নাই করবি, কিন্তু এত তাড়াতাড়ি কি আছে? সে হবে এখন। যদি 1 মাস পার হয়ে যায় কর্তা, তাহলে আমাকে তো মরতে হবে কর্তা। সে তোর চিন্তা কিসে? আমি তো আছি। ও জয় মা, তুমি আমার আশা পূরণ করো মা। এই বাংলার মুলুক থেকে আমি যেন 2 পয়সা ইনকাম করতে পারি, তাই তোমার গলায় সোনার নেকলেস আমি পরিয়ে দিলাম মা। কে আপনি? आप कौन है? আমার নাম আছে তো কৈলাস যাদব। আমার নাম সন্তোষ চৌধুরীর ভাইপো তাপস চৌধুরী। হ্যাঁ, কি মনে করে আপনি এখানে এসেছেন? আমি মাকে সোনার नेकलेस देने के लिए आया। আমি মুসলমান হলেও রোজ এই পথ দিয়ে আমি নদীতে মাছ ধরতে যাই, আর যাবার সময় কালী মাকে দুহাত ভরে প্রণাম করে যাই। কিন্তু কিন্তু আজ মাছ পাইনি বলে কি মায়ের কি চরণ দর্শন করব না? না না, তা কি হয়? মা যে সকলেরই মা, সন্তানকে ঘৃণা করে মা তার মাতৃত্বকে ছোট করতে পারে না। যাই 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 মায়ের কাছে যাই। বুঝতে
আমাকে আমাকে বাঁচাও, আমি যে আর কিচ্ছু মনে করতে পারছি না। যন্ত্রণায় ছেলেটা জ্ঞান হারিয়েছে। ওগো খোদা, দিন দুনিয়ার মালিক, তুমি তুমি আমাকে কোন পরীক্ষায় ফেললে মেহেরবান? পশ্চিমে সূর্য অস্ত যাচ্ছে, এই এই ছেলেটাকে ফেলে গেলে রাত্রিবেলায় কোনো হিংস্র পশু হয়তো একে ছিঁড়ে খাবে। আমি আমি এখন কি করব বলে দাও খোদা, তুমি বলে দাও। চল চল বেটা, আমি থাকতে তোর আমি কোনো ক্ষতি হতে দেবো না। তুই চল, তুই আমার বাড়িতে যাবি, তুই তুই আমার বাড়িতে যাবি। তোকে নিয়ে গিয়ে আমি আবার সুস্থ করবো। তোর আবার মনে পড়বে তুই কে, তোর মোট পরিচয় কি, তোকে আমি আমার নতুন পরিচয়ে দেখিয়ে দেবো। চল চল বাবা, চল। তার ভাগ্য ওকে চাকরি ঝুঁকিয়ে দেবে বলাই বাবু। চাকরি তবে না রাজা হবে, তবে সীতা বনে যাবে। আমি ঠিক চিনি না। ঠিক কোথায়? এই মশাই, এই মশাই, জামাই, আমার জামাই মাটির মানুষ। আসলে আসলে আমার ছেলেটা একটি গাধা। আমি কাঁচা মামায় ওনার ছেলেকে বলছে। এই মাত্র ছেলের গুণগান গাইছিল, তা গাদা হলো কেন? অনেক অনেক দুঃখে বলছি, প্রায় মশাই সে তুমি এসে বললে দিলীপ আমার ফ্যাক্টরির চাকরিটা করবে, তাতে যদি কোনো দ্বিধাবোধ থাকে তাহলে 5 লাখ টাকা দিয়ে দেবো, ব্যবসা করুক। সংগ্রাম করে আদায় করে নিতে হবে বাঁচার স্বাধীনতাকে। আমি আমি তো পুরুষ, তাহলে কেন লোকের কাছে ভিক্ষা নিয়ে নিজের কাছে সারা জীবন কৃতজ্ঞ হয়ে থাকবো? না, আমি পারবো না। দুজন ভজা পড়েছে রে। তো তুমি তো আত্মহংকারী। বাবা, দিন দরিদ্র ছেলে হয়ে এত যেতে হওয়া ভালো লাগে দিলীপ। ভিক্ষা চেয়ে বাবা, তোর মতো বোকাকে অধর ভবিষ্যতে মানুষের কাছে ভিক্ষা চেয়ে বাবা, আমি শিক্ষিত, বয়স কম। আছেন? ভাবলাম এক কাজে আমার বাড়িতে পুলিশ কেন? কি হয়েছে? আপনাদের পাড়ায় এসেছিলাম একটা চোরকে ধরতে। চোর যখন পেলাম না, তাই ভাবলাম খবরটা দিয়েই যায়। খবর? কার খবর? প্রদীপ বাবু। তো আপনি জানলেন কি করে যে এটাই প্রদীপ বাবু শ্বশুর বাড়ি? হ্যাঁ, প্রদীপ বাবু আমার বন্ধুর মতো। ও আচ্ছা। আর ওনার বিয়ে দিতে এসেছিলাম তো তাই। বলুন স্যার, হ্যাঁ, বলতে তো আমাকে হবে, কারণ পুলিশের মায়া মমতা কম। শুনুন ভবানী বাবু, প্রদীপ বাবু কাল জঙ্গলে কালী মন্দিরে পুজো দিতে গিয়ে ট্যাক্সির ইঞ্জিন বাস্ট করে প্রদীপ বাবু মারা গেছে। আমি কোথায় যেন একটা ভুল করে ফেলেছি।
তোকে স্পষ্ট জানিয়ে দিচ্ছি, যেমন কাজের লোক তেমন কাজ করবি। অন্নদাতা খবর ভুল ধরার জন্য তোকে মাইনে দিয়ে রাখা হয় না। কথাটা মনে রাখবি। এমন ভুল জীবনে আর হবে না। চাকর হয়ে মালিকের বলবা যা যা, তুই নিজের কাজ কর, চলে যা। যাচ্ছি কোথাও, যাচ্ছি। তবে এই চাকর শুনে নে, একটা কথা শুনে রাখুন। কি কথা? আমার ধারণা ধ্রুব তারার মতো সত্য। ওই দামোদর দিন আপনার সারা সংসার ভেঙে গুড়িয়ে দেবে। তখন আপনার হিংসে করার ক্ষমতা থাকবে না। হিংসে করার শুনে শুনে আমি জানেন তো, আমি সেই কাল সকালবেলা বেরিয়েছি আর এই মাত্র ঘরে এলাম। আর তুমি তো জানো কাকা, শুধু ম্যানেজার বলে আমি ম্যানেজারে শুধু কাজ করি না, এমনকি লেবারদের সাত এরকম কোনোদিন করে না বাবা। দেখুন, বড় লোকের খামখেয়ালি তো তা হতেই পারে, ও নিয়ে তুমি চিন্তা করো না কাকা। দেখবে দেখবেন ও ঠিক চলে আসবে। হ্যাঁ বাবা, তাই যেন হয় বাবা, তাই যেন হয়। কিন্তু আমার মনের মধ্যে যেন না একটা ভয় উঠে মারছে। কি জানি? ও কিছু নয় না, ও কিছু নয়। বলছো? হ্যাঁ, আর কাকা, হ্যাঁ বলো। আমার একটা ভালো বন্ধু ছিল জানেন, সে আমাকে বললো, বন্ধু একটা চাকরির ব্যবস্থা করে দিতে পারবি, তাহলে আমি আমার বৃদ্ধ মা বাবাকে বাঁচাতে পারি। আরে এটা আবার বলার কি আছে? বেশ তো, তুমি তাকে ডেকে নাও। শোনো, আজ থেকে মনে করো তোমার কাজ হয়ে গেছে। আর তোমার ওই অভুক্ত বাবা মাকে ভুকা পেটে থাকতে হবে না। মন দিয়ে কাজ করো, ঠিক আছে? আর দিয়া চিল্লা। এখন তুই হাসবি না, বুঝলি মূর্খ, এখন তোর হাসার সময় নয়। গরিবের মৃত্যু সংবাদ না পাওয়া পর্যন্ত আমি আমি ঠিক থাকতে পারছি না, জানিস রতন। তুই আর এখানে থাকিস না রতন, যা তুই অফিসে চলে যা। ঠিক আছে গুরু, তুমি আসো, আমি যাচ্ছি। ঠিক আছে। কে? 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 কে আমার? কে? কে কি তুমি হাসি হাসছো? না, না। আমার কি বলছো? আমার ঘরের প্রদীপ নিভে গেছে? না না না, আমার পরিবার কোনো বিপদ হতে পারে না। আমার ঘর কি এই জায়গা পেলেন আপনি? না, আমি কিছু বলি তো বৌমা। শত শত লোক বাবা আপনার কথায় উঠে বসে। কাল থেকে মানুষটা বেরিয়েছে, এখনো পর্যন্ত বাড়ি ফিরলো না। কই একটা লোককেও তো আপনি তার খোঁজে পাঠালেন না। ও কি আপনার কুপুত্র বাবা? তুমি কি বলছো বৌমা? তবে তাই যদি হয়, তাহলে আমাকেও তাড়িয়ে দিন। না না, এরকম কথা তুমি বলো না বৌমা। এরকম কথা তুমি বলো না। অন্যায় কি বলেছি বাবা? আমি তো তাকে চিনি। আমার মন বলছে নিশ্চয়ই তার কোনো বিপদ হয়েছে। না হলে তিনি বাইরে থাকবে কেন? হ্যাঁ, হ্যাঁ, তুমি ঠিকই বলছো বৌমা। আমি আমি একটা কর্তব্যহীন বাবা। নইলে নইলে একমাত্র পুত্রের বিপদে আমার আমার এই পুত্র বাঁচবে না কেন? কেন? কেন আমার পুত্রের অসৎ পদে আমি আমি কেন পাবো? হ্যাঁ, আমি যাবো, আমি আমার ছেলের খোঁজে যাবো। যান বাবা, তাড়াতাড়ি যান। আমার মনটা যাচ্ছে। গাড়ি বার কর, আমি এখনই প্রদীপের খোঁজে বেরোবো। আর আপনাকে কোথাও যেতে হবে না চৌধুরী বাবু। ও, এসেছো বাবা, এসেছো। হ্যাঁ, জানি জানি জানি। তাহলে প্রদীপ প্রদীপ কাল রাত্রে তোমাদের বাড়িতে আশ্রয় নিয়েছিল।
সবাই ভালো আছে রে বোন। হ্যাঁ, মনটা শোক দুঃখে বড়ই কাতর। কেন? কিন্তু কেন? তাহলে কাল তোমার বাড়িতে যায়নি? না চৌধুরী বাবু, না, তাহলে তো আমাকে দুঃখের কথা বহন করে আর আসতে হতো না। এ তুই কি বলছিস দাদা? বলো না প্রদীপ, বলো না, বল না দাদা, সত্যি খবরটা বলো না। বল না। তোমাকে তোমাকে দেখে যেন আমার কেমন মনে হচ্ছে বাবা। তুমি মিথ্যা রাস্তায় না নিয়ে তুমি সত্যি করে বলো না বাবা, কি হয়েছে ব্যাপারটা? কোনো বিপদ হয়নি তো আমার প্রদীপের? মনকে দুঃখের খবর দিতে এসে কিনা প্রতারণা করে যাবে না, বলতে তো আমাকে হবে। কি হলো প্রদীপ? সত্যি করে বল তো দাদা, তোর চোখ মুখ এমন জিনিসে কেন লাগাতে হয়ে গেল? বৌমা ঠিকই বলছে, যা বলতে এসেছো বাবা সত্যি করে বলো না বাবা। তাড়াতাড়ি বল না বল না। দাদা। নয়, কি বলালি? আবার ওই ভগবান, আমার প্রদীপ। আমার টাকা ভেঙে দিতে পারে না, বুঝে দিতে পারে না আমার সিঁদুর। আমার পরিবার বেঁচে নেই। না, আমার আমি বিশ্বাস করি না। আমার প্রদীপ আর বেঁচে নেই। আর কোনোদিন আমাকে বাবা বলে ডাকবে না। চৌধুরী বংশের শেষ প্রদীপ আচমকা চমকা ঝড়ে দিতে আর প্রদীপ চলবে না। আমাকে এই অন্ধকারের পথে পথিক হয়ে সারা জীবন কেঁদে যেতে হবে। আপনি একটু শান্ত হন চৌধুরী বাবু, শান্ত হন। আপনি যদি বৃদ্ধ লোকে এইভাবে ভেঙে পড়েন, তাহলে আমার মনের কি হবে? আমার মনের হয় তাহলে ওকে কে ভবিষ্যতে স্বপ্ন দেখাবে? বলো, বলো গো নির্দোষ। বলো ভগবান, তোর পাপে কেড়ে নিলে আমার টাকা, আমার সিঁদুর। বলো কেন, কেন বৈধব্যের নিদারুণ চালায়? আমাকে সারাটা জীবন চলতে হবে কেন, কেন? না না না, তোমার কোনো দোষ নেই বা, সব দোষ আমার এই পোড়া আদৃতি। বেশি চোখ খোলা বাবা। তাহলে কেন কেন যৌবনে আমি স্ত্রীকে হারালাম? কেন এই মৃত্যুকালে এসে তোমার তোমার গর্বে যে তোমার গর্বে যে আমার আমার বংশের প্রদীপ চলছে, ওই ওই নিষ্পাপ নবাগত শিশুকে রক্ষণ করতে পারো না মা? আমি যে হেরে গেছি বাবা, এই জীবন যুদ্ধে আমি হেরে গেছি। প্রদীপ 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 আমি পারবো বৌমাকে না, ভিতরে নিয়ে যাও। আমি দেখো পারবো না। জানো ও যেন নিজের মতো কোনো কাজ করতে না পারে। জীবন হলো জোয়ার ভাটা, এই আছে এই নেই। মানুষ হলো পদ্ম পাতার জল, চল বোন চল। আমি অনুতপ্ত। আমার প্রদীপ কি সত্যি হ্যাঁ, মারা গেছে। মারা গেছে? তবে মরতেন না যদি না কেউ ষড়যন্ত্র করে গাড়ির মধ্যে টাইম আমার রাখতে। আমার প্রদীপকে কেউ খুন করেছে? ট্যাক্সির পাশে কতগুলো টুকরো কাঁচবে জানতে পেরেছি যে তবে এই প্রদীপ বাইরের কেউ নয়, খুব কাছের লোক। একবার শুধু ওই খুনিটার নামটা বলুন, আমি আমি তাকে নিজের হাতে খুন করে আমি ফাঁসিতে ঝুলবো। শুনুন চৌধুরী বাবু, শুধু আপনি জানলেন যে প্রদীপ বাবুকে কেউ খুন করেছে, এটা যেন বাইরে কেউ প্রকাশ না পায়, তাহলে খুনিকে ধরা যাবে না। হ্যাঁ, আমি চাই ওই
এক্ষুনি শাস্তি পাওয়া। তাহলে চেপে যান। আমি এখন থানায় যাচ্ছি, পরে আবার আসবো। তবে আপনার বৌমাকে একটু লক্ষ্য নজর রাখবেন, যেন মৃত্যুকে বরণ না করে। আমার প্রদীপকে চক্রান্ত করে খুন করেছে। কে কে এই জঘন্য কাজ করতে পারে? না, আমি আমি ভাবতে পারছি না, আমি আর ভাবতে পারছি না, আমি আর ভাবতে শোন, কথা শোন, কথা শোন। জীবনটা খেলার অংশ। জন্ম জন্ম ত্যাগের জন্য নয়, ভোগের জন্য। আমার আর কি মঙ্গল থাকতে পারে? ভোগ আর বিলাসের স্রোতকে আজ বৈধব্য আড়াল করে দিয়েছে। স্বামী স্বামী সাথে সংসারের একটা কাজ। আমি পর্যন্ত তার শাখা প্রশাখা ফুল হয়ে ফুটতাম, কিন্তু সে মৃত্যুই সাগর করে গেছে। তখন আমার জীবনে আর কি আছে? বলনা দাদা, বলনা। মাটিতে ঝরে পড়া ফুলকি ওই দিয়ে আমাদের মনে হয়ে যাবে। বৃক্ষের অকাল মৃত্যু হলেও তার বংশকে বাঁচিয়ে রাখার দায়িত্ব যে দিয়ে যাবে ঝরা পড়া ফুলকে। কারণ ওই ওই ফুলের মধ্যেই যে লুকিয়ে থাকে বংশ বৃদ্ধির বীজ। বলে আমাকে যে দমতে দমতে মরার শাস্তি দিয়ে গেল দাদা। আমি চৌধুরী বাবুর কথাই বুঝলাম তুই মা হতে চলেছিস। তাহলে বল তুই কোন অধিকারে পিতার বংশকে বিনাশ করতে চাস? হ্যাঁ বল, তোকে তোকে বাঁচতে হবে। ওই সম্পত্তি যেন 5 উজা দুটো মিটে ঘুরে যেতে পারে। ওরে বল, স্বামী আর স্ত্রীর মুখে যে বৈধব্যের আগুন জ্বলে, যেদিন সে সন্তানের মুখে মা ডাক শোনে, আমার এই সাহারার সংসারে আরো একটা মানুষ সঙ্গী হলো। সংসারের খাওয়া পড়া, আবার আবার আমার ছেলেটার টিভি হয়েছে, তার ওষুধ কেনা। এই বুড়ো হারে আমি যে কি করি। মাস খতম হলো, মালিককে নৌকার ভাড়া দিতে হবে, কিন্তু কিন্তু আমি কোথা থেকে পাবো এত টাকা? আর বলতে হবে না, ওতে ঠিক 300 টাকাই আছে। টাকা আমি আপনাকে অবশ্যই দেবো মালিক, কিন্তু কিন্তু এই মাসে আমি পারবো না 300 টাকা দিতে। পরের মাসে আমি আপনাকে সব শোধ করে দেবো। এই বেটা, এগো হাঁকুড়ে মুখে কলা তুলে মালিক, 300 টাকা কি নৌকো পাওয়া যায়? আজ থেকে 20 বছর নৌকা বেয়ে আমি মাছ ধরছি। এই নৌকা তো আপনার থেকেই নিয়েছি মালিক, কিন্তু কিন্তু বলুন, 20টা পয়সা কি আমি আপনার কাছে বাকি রেখেছি? ধারে কারবারে বলাই হাতি করে না। সারাদিন চাকর হয়ে আমার নাম ধরলি। কর্তা, এটা যে কথার কথা গো। তবে ঠিকই আছে।
দিয়ালো হ্যাঁ মালিক। কি ভাবছিস তুই টাকা দিতে পারবি না তোর নৌকাটা পারবো না মালিক। ভীম সর্দারকে দিয়ে দেবো মালিক এই তো সেদিন পচার বাপ কর্তার বাড়িতে গিয়ে তোমার নৌকোটা নেবে বলে কি কান্নাই না কাটতেছি। শুধু কি তাই মাসে 500 করে টাকা দিবি তাহলে তুই টাকা দিতে যখন পারবি না বলছি মালিক তাহলে তোর নৌকাটা আমি প্রচার বাপকে না মালিক না, ওই নৌকাটা কেড়ে নিলে আমার যে সর্বনাশ হয়ে যাবে মালিক। ওই নৌকার উপর নির্ভর করেই তো আমরা তিনজন বেঁচে আছি, আমরা তিনজন বেঁচে আছি। বিধবা অত তো সিঁদুর পড়েছে। সিঁদুর মানে বুঝলি না প্রতি মাসের শেষে আমরা যে টাকা নিতে আসি কি বলিস না বেটি হ্যাঁ কর্তা বলিস আমরা তো বাপ বেটা আজকে কি দিন পেরে 3 জন হবো। হ্যাঁ তিনটে হ্যাঁ তিনটে। তোমরা জানো না আমার ছেলের যে বিয়ে দিয়েছি, আমার ছেলের বিয়ে দিয়েছি, তাই তো আমরা 2 জন থেকে 3 জন হয়ে গেলাম। হ্যাঁ বিয়ে দিয়েছিস হ্যাঁ মালিক। বেশ করেছিস ভালোই করেছিস চলে আয় বেটি মালিক আমি ওই নৌকাটা ভীম সর্দারকে দিয়ে দেবো মালিক মালিক না মালিক না বাঁচান। ওই নৌকাটা ভীম সর্দারকে দিলে আমি যে না খেতে না মারা যাবো মালিক। না না, আপনার পায়ে মাথা ঠুকছি, লে পচার বাপ থাক 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 বললি রে তুই সারা মুসলমান হয়ে আমার ছুঁয়ে জাত মারলি ছ্যা, 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 ছ্যা। আগে বলুন এই করুণা দাসকে আপনি দয়া করেছে না মালিক, নাহলে আমি আপনার মা ছাড়বো না মালিক। না। সারা ছাড়বি না হ্যাঁ তাহলে তুই দেখ কেমন লাগে আমি ছাড়াতে পারি না। মালিক আপনি আমাকে লাথি মারলেন মালিক। এবার আমি ঠেঙাবো। বল কর্তা বাবুকে ছুরি কেন? আমি ভাবলাম এখন তো এই হিন্দু বাবুরা ঈদের দিনে মুসলিমদের বাড়িতে খাচ্ছে, তাই তাই এই পেট নামক রাক্ষসটাকে বাঁচাতে গিয়ে আমি ভুলে গেছি মালিক। কারণ পায়ে ধরে প্রার্থনা করা পাপ, কারণ পায়ে ধরে প্রার্থনা করা পাপ মালিক। যা যা মালিক আমি কারো বাড়িতে জলটুকু পর্যন্ত খাই না ইস, তুই গঙ্গায় স্নান করে আমায় ঘরে ঢুকতে হবে মালিক তুই বেটা ভালোই মাছ দিবি
সুন্দরী, ওই স্বর্গের অপ্সরীদেরও হার মানাবে। বয়স বয়সটাও তো খুব কম। আরে বলিস নি, আরে বলিস নি। তুই চল যা, ও যাই পারবি, ঘর যা। এসে করবি, খেয়ে এসে করবি। ক্ষমা করে দাও। আসতে যেতে হয়। একদম ঠিকই বলেছিস। হ্যাঁ মালিক, আমি তোকে এইবারের মতো আমি পরাশ্চিত্র করবো না। তুই যেন আবার কাউকে বলিস নি। শুনেছিস? না না মালিক না, আমি কাউকে বলবো না, এখানে কাউকে বলবো না আপনি আমাকে মেরেছেন, আমি আপনাকে ছুঁয়েছি। রক্ত কই কই কই? এই তো, ইস, অনেকটা কেটে গেছে। কোন শালা মারলো বল অমন করে? না না না, কেউ মারেনি, কেউ মারেনি মালিক। আরে, ওই ওই পাড়ার সেই যে নরোত্তম জানা আছে না, ওদের গরুটা আমাকে রাস্তায় গুটিয়ে ফেলে দিয়েছে মালিক, কেউ মারেনি, কেউ না। দেখি আবার যেন তুই অঞ্চলে গিয়ে আমার নামে লালিশ করিস না। না মালিক না, নালিশ করবো না, না না। মেয়ে কোথায়? ভয় হয়। আয় পিটকে, পালিয়ে আয়। আহ, আহ, মাথাটা মাথাটা ঘুরছে, আহ আহ। অনেক দুনিয়ায় আর আমার মতো মানুষকে জুতো লাথি খেয়ে বেঁচে থাকতে হবে। ওদের শাসনের চাবুকে কষা খাতে খুন ছড়াতে হবে আমাদের। তাকে ওরা সফল হতে দেবে না বাজার। সব নিয়ে ফতুর করে দিতে চায় না। তুই তো বেশ শুয়েছিলিস, তুই উঠে এলি কেন ভাবজান, তুই উঠে এলি কেন? মনের বিছানা আর এই চিহ্ন দেহটা আর নতুন ব্যক্তির মতো বাচ্চা। সেলিম, ইচ্ছে হয় ঘর ছেড়ে এই বাইরে এসে সোনালি প্রকৃতির আলো আর ঘাসে পদার্পণ করে সেলিম, ওই সূর্যের কিরণে লীন হয়ে যায়। আর সেলিম, তুই তুই চুপ কর বাবা, তুই চুপ কর। আমরা দিন দরিদ্র, ওই খোদার বান্দা, কার ওপর অভিমান করবো বল, কার ওপর অভিমান করবো? আর অভিমানের কথা নয় বাবা। মনে হয় আমি মুসলমান বলে ওই সূর্য আমাকে ঘৃণা করে। ওরে ওরে, না রে না, এই কথা তুই বলিস না। সূর্য কখনো তোকে ঘৃণা করতে পারে না। তুই দাঁড়া বাবা, তুই দাঁড়া। উনুনে আঁচটা উঠে গেছে, আমি হাঁড়িটা চাপিয়ে দিয়ে এখনই আসছি। কোথাও যাবি না বাবা, এখানেই থাকবি, এখানেই থাকবি। বাপজান আমাকে ঘিরে অনেক স্বপ্ন দেখছে। জীবনের রঙ্গ প্রান্তে দাঁড়িয়ে
দিতে চান, কিন্তু কিন্তু বাপজান, আমি যে অহরহ শুনতে পাই ওই কবরের ডাক, শত শত আত্মা আমাকে কবরে যাবার আমন্ত্রণ জানাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমি যাব, আমি যাব। সেলিম ভাই, সেলিম ভাই, সেলিম ভাই, ও সেলিম ভাই, আমি ও, তুমি আমায় ছেড়ে দাও, কেন? তুমি আমাকে স্পর্শ করো না। তুমি হিন্দু, তোমাদের সমাজ জানতে পারলে তোমাকে কঠোর শাস্তি দেবে। একদিন সব তুমি জানতে পারবে। তুমি কে? সেদিন সেদিন তুমি ঘৃণা করবে, তিরস্কারের মাঝে তুমি মারবে। না সেলিম ভাই না, কেন কেন তোমাদের হাড়ির ভাত খাইয়ে কি বলছো সেলিম ভাই তুমি? হ্যাঁ চাইতে সেলিম ভাই। চাইতে পুরাই না, সেলিম ভাই। জানি না আমি কে, আমি তবু বলছি আমি আমি বেঈমান নই। প্রয়োজনে আমার জীবন দিয়ে তোমার জন্য আমি উৎসর্গ করতে পারি সেলিম ভাই। সারা জীবন তোমার ওই কসম আর মনোবল যেন ওই খোদা অটুট রাখে ভাই। আমার চলার পথের গতি কেউ কোনোদিন অবরোধ করতে পারবে না। পরিচয় পেলেই পরিচয় পেলে হ্যাঁ, সুখের আশায় ভুলে যাবে এই দিনটার কথা। সেদিন তুমি 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 হবে স্বাধীন না, ভাই। সেলিম ভাই না। আমাদের আমাদের এই দুঃখ পুরের পরিবারকে হ্যাঁ। কেন কেন তুমি মনে রাখবে ভাই? পরিত্যক্ত জীবনে সত্য ধর্মের কোনো মূল্য নেই। এই অধার্মিক স্বার্থান্বেষী দল জানো, এই গরিবের চামড়া কেটে আমাদের গায়ে জুতো বানাচ্ছে। আমার বড় কষ্ট হচ্ছে ভাই। তুমি তুমি একটু বিছানা নিশ্চয় নিশ্চয় সেলিম ভাই, তোমাকে শুয়ে দেবো আমি। তোমার সেবা করার জন্যই তো আমার এই সংসারে আবির্ভাব সেলিম ভাই। চলো চলো সেলিম ভাই। বড় ঘরের ছেলে না হলে ও টেস্টি করে মন্দিরে পুজো দিতে আসবে কেন? গলায় সোনার চেন থাকবে কেন? যদি যদি ওর আমি সত্যি পরিচয়টা পেতাম তাহলে মনে হয় ওর বাবা আমার কোনো অভাব রাখতো না। চাচা, ও চাচা, তুমি একা একা কি ভাবছো এত? বেশি চিন্তা করলে যে তোমার শরীর খারাপ হয়ে যাবে। চিন্তা চিন্তা তো শুধু তোকে নিয়ে রে বাপজা। তোকে যেদিন বাপজানের হাতে তুলে দিতে পারবো আমি জানি সেদিনই তো আমার মুক্তি।